রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা। জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসভবনে তারেক রহমান। নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল। সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথকাল। এমপিদের পড়াবেন সিইসি, মন্ত্রীরা নেবেন রাষ্ট্রপতির কাছে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ। ৩২ আসনে ভোট পুনর্গণনায় আবেদন ১১ দলের। আজ প্রতিবাদ সমাবেশের ডাক। আদালতের নির্দেশনা পেলে ব্যবস্থা, জানালো ইসি। শতভাগ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার দাবি। এবার সংসদ সদস্যদের ৫৯% ব্যবসায়ী, তবুও নিশ্চিত হচ্ছে না ব্যবসা বান্ধব পরিবেশ। দ্বিপাক্ষিক বাণিজ্যেও মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা। আইনি কাঠামো তৈরির তাগিদ। এবং রমজান ঘিরে কার্ড টিসিবির পণ্য বিক্রি শুরু। দৈনিক পাবেন ১,৮০,০০০ সুবিধাভোগী। ফ্যামিলি কার্ডধারীর চেয়ে ট্রাক সেলে দাম ৬০ টাকা বেশি। মূল্য বৈষম্য দূর করার তাগিদ। ভোরের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। রাজনীতিতে সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ও এনসিপির দলীয় প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বিএনপি চেয়ারম্যানের এই উদ্যোগকে রাজনীতির গুণগত পরিবর্তন হিসেবে দেখছে দুই দলই। বলছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল। রাজনীতিতে নতুন দিনের শুরু, তারই নিদর্শন রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচনে ভূমিধস জয়ের পর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ও এনসিপি প্রধানের সঙ্গে তাদের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করে দিলেন সৌহার্দ্যের বার্তা। রোববার সন্ধ্যায় গুলশান কার্যালয় থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে পৌঁছালে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিএনপি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত আমির। পরে পৌনে ১ ঘন্টার মতো আলোচনা করেন দুজন। তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎ নিয়ে ব্রিফিংয়ে জামায়াত জানায়, নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল। একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে সকলে মিলে একসাথেই একটা কনস্ট্রাকটিভ ফিউচার আমরা গ্রহণ করতে পারবো, একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। পরে রাজধানীর সার্কিট হাউস রোডে এনসিপি আহ্বায়কের বাসভবনে যান বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা স্মারক হিসেবে এনসিপির প্রতীক শাপলা কলির কাঠামো ও জুলাই যোদ্ধার একটি চিঠি উপহার দেন নাহিদ ইসলাম। পরে উষ্ণ পরিবেশে প্রায় ১ ঘন্টা কথা বলেন দুজন। তারেক রহমান ও নাহিদ ইসলামের বৈঠক নিয়ে ব্রিফিংয়ে এনসিপি জানায়, বিএনপি চেয়ারম্যানের সৌজন্যতা রাজনৈতিক পরিবর্তনের আভাস। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে দেশ গঠনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস আমাদেরকে দেয়। এই সৌজন্যতার মধ্য দিয়েই, সংলাপের মধ্য দিয়েই আমরা বাংলাদেশের যে কোনো সংকটকে আমরা সমাধানের দিকে অগ্রসর করতে পারবো বলে আশাবাদী। সবাইকে নিয়ে দেশ পরিচালনার যে বার্তা দিয়েছিলেন তারেক রহমান, এই দুই বৈঠকের মধ্য দিয়ে তা যেন অনেকটাই বাস্তব হয়ে উঠেছে বলছেন রাজনীতি সংশ্লিষ্টরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা। রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাতে তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত এমপিরা। এ সময় কুশল বিনিময় করে বিজয়ীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন বিএনপি চেয়ারম্যান। এদিন বিএনপি ও জোটের বিজিত প্রার্থীরাও সাক্ষাৎ করেন তারেক রহমানের সঙ্গে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। আগামীকাল সকালে নতুন এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন রাষ্ট্রপতির কাছে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে নতুন সরকারের মন্ত্রিপরিষদ নিয়ে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন সাধারণ মানুষ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে মঙ্গলবার। সেদিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন। সামনে একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই বাংলাদেশের মানুষের পাশেই আমাদেরকে দায়িত্বটুকু গ্রহণ করতে হবে এবং কঠিন দায়িত্বটুকু পালন করতে হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, বিএনপির অভিপ্রায়ের কারণেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে শপথ অনুষ্ঠান। যেহেতু আমাদের এই সংসদটা একটু ভিন্ন, অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক আপনার প্রাণহানি বিনিময়ে আমরা এই সংসদটা পেয়েছি। সবকিছু বিবেচনা করে ওনারা অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমরা সেটা অনুযায়ী আয়োজন করছি। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে, আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। রাজনৈতিক দলগুলো নতুন মন্ত্রীদের আগাম শুভেচ্ছা জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচিত সরকারকে যে কোনো ধরনের সহযোগিতায় প্রস্তুত তারা। তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। তাদের সাথে আমাদের নিশ্চয়ই একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে। আমরা যখন সুশীল সমাজে যাব, এনজিওতে ফেরত যাব, যার যার পেশায় ফেরত যাব, সকলেই সকল সময় সকল সরকারের সাথেই আমরা যোগাযোগ রেখে কাজ করি। তারা যদি আমাদেরকে কোনো ব্যাপারে আমাদের পরামর্শ প্রয়োজন মনে করেন, তারা অবশ্যই চাইবেন, আমরা দিব। শপথ অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে ডাক পাওয়া ব্যক্তিদেরকে বহন করতে পরিবহন পুলের পক্ষ থেকে 50টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গে আসছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, ওম বিড়লা ও বিক্রম মিশ্রি 17 ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করা হচ্ছে, এমনটাই জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়, গুলশান নাকি হেয়ার রোডে, তা নির্ভর করবে তার সিদ্ধান্তের ওপর। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর, তাই প্রশ্ন উঠেছে নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয় পায় বিএনপি। ধারণা করা হচ্ছে দলীয় প্রধান তারেক রহমানই হবেন নতুন প্রধানমন্ত্রী। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওঠেন গুলশানে মায়ের বাসা ফিরোজার পাশে 196 নম্বর বাড়িতে। আবাসিক এলাকায় সরকার প্রধানের নিরাপত্তা ও গুলশান থেকে সংসদ ভবনের দূরত্ব বিবেচনায় প্রধানমন্ত্রীর বাসস্থান পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হচ্ছে, এই নিয়ে বিএনপির দলীয় সূত্রগুলো থেকে কিছু জানা না গেলেও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুতি নিচ্ছেন তারা। যমুনাতে যেখানে এখন প্রধান উপদেষ্টা মহোদয় আছেন, ওই জায়গাটাকে আমরা ঠিক করবো আর কি। এমনি ঠিকই আছে, তারপরে ওনার কিছু যদি কোনো এডিশন সাবট্রাকশন থাকে সেটা আমরা করে দিতে পারি। বিগত 3 জন তত্ত্বাবধায়ক সরকার প্রধান যমুনায় ছিলেন, তবে গত বছরের সেপ্টেম্বরে সংসদ ভবন চত্বরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তখন প্রশ্ন ওঠে, তাহলে স্পিকার ও ডেপুটি স্পিকার কোথায় থাকবেন? এছাড়া সংসদ চলাকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ডিসেম্বরে সেই সিদ্ধান্ত বাতিল হয়। তবে গুলশানের 196 নম্বর বাসভবন মায়ের স্মৃতি বিজড়িত ফিরোজা নাকি সরকারি বাসভবনে থাকবেন, তা নির্ভর করছে তারেক রহমানের ইচ্ছের উপর। গভর্নমেন্টের সিদ্ধান্ত, এটা আমি ঠিক বলতে পারবো। গভর্নমেন্ট কিভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে হবে, আমাদের সেরকম। হেয়ার রোডে অবস্থিত যমুনার পাশেই 29 নম্বর ভবন বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারিত। 1991 থেকে 96 সাল পর্যন্ত তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং সবশেষ 1996 সালে বেগম খালেদা জিয়া উঠেছিলেন এই সরকারি বাসভবনে। এরপর 2001 সাল থেকে এই পর্যন্ত কোনো বিরোধী দলীয় নেতা এই বাড়িতে ওঠেননি। তবে নির্বাচনের আগে জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা বলেছিলেন তারা কেউ সরকারি বাড়ি ব্যবহার করবেন না। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।
সরকারি দল ইতিবাচক ভূমিকা পালন করলে জামায়াত সহযোগিতা করবে, তবে জনস্বার্থ নির্বিঘ্ন হলে জনগণের পাশের থাকার কথা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে কিশোরগঞ্জের ইটনায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথে হৃদরোগে মারা যাওয়া জামায়াত কর্মী শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। দেখা করেন শাহ আলমের পরিবারের সঙ্গে, যোগ দেন স্মরণসভায়। পরে কটিয়াদি সরকারি কলেজ মাঠের নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস সালামের পরিবারের সঙ্গে দেখা করেন জামায়াত আমির। সংসদে একটা দল সরকারি দল হিসাবে বসবে, একটা দল বিরোধী দল হিসাবে থাকবে। সমাজে এক চাকায় কোনো গাড়ি চলে না, মিনিমাম 2 চাকা লাগে। তো সরকারি দল যদি ইতিবাচকভাবে তারা কার্যক্রম করেন, আমাদের সহযোগিতা তারা পাবেন ইনশাআল্লাহ। কিন্তু জনস্বার্থ যদি বিঘ্নিত হয়, তাহলে তো আমরা জনগণের পক্ষেই আমরা অবস্থান নেব, এবং আমাদের অবস্থান হবে একদম ক্লিয়ার কাট। এই সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে বিচার বিভাগ। বিচার বলতে কিছুই নেই আমাদের দেশে। আমরা স্বাধীন বিচার বিভাগ চাই, এবং কারো উপর সামান্য কোনো অবিচার হলেই আমরা কিন্তু প্রতিবাদ করব। শপথ নিয়ে সংসদে গেলেও 32টি আসনে ভোট জালিয়াতি ও ফলাফলে কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে 11 দলীয় ঐক্য। অভিযোগ নিয়ে রোববার দুপুরে ইসির সঙ্গে বৈঠক করেন জোট নেতারা। পরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, বিভিন্ন আসনে জালিয়াতি, ভোট প্রদানে বাধা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া এবং ফলাফল শিটে ঘষা মাজা হয়েছে। এসব অনিয়মের প্রতিবাদে আজ বিকেল 4:30টায় বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল করা হবে। আর ইসি বলেন, আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 32টি আসন চিহ্নিত করা হয়েছে স্বল্প ভোটের ব্যবধানে। এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। কমিশনের কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক, আমরাও আইনের প্রক্রিয়ার মধ্যে যাব। গেজেট প্রকাশের যে সময়কাল, এটি তো আমরা আরও আশাবাদী ছিলাম যে আরও আগে যদি দেয়া যেত ভালো হতো। যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে, তারা সেটি যদি মাননীয় হাইকোর্টে যদি শরণাপন্ন হন, সেই অনুযায়ী সিদ্ধান্ত পাবেন তারা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 49.97% ভোট পেয়েছে বিএনপি। অন্যদিকে 31.76% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে জামায়াত ইসলামী। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যে উঠে এসেছে দলভিত্তিক এই পরিসংখ্যান। জোট হিসেবে বিএনপি নেতৃত্বাধীন 10 দল পেয়েছে 51.09% ভোট। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য পেয়েছে 38.92% ভোট। বিএনপি জামায়াত জোট মিলে ভোট পেয়েছে 93.6%। এছাড়া এনসিপি 3.05%, ইসলামী আন্দোলন 2.70% এবং জাতীয় পার্টি 0.89% পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 5.79% ভোট। জাতীয় সংসদ নির্বাচন মাইল ফলকে অর্জন করেছে বলে জানিয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলেও জানিয়েছে দেশি 4টি নাগরিক সংগঠন। এদিকে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী খরচের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশের পরামর্শ দিয়েছে পর্যবেক্ষকরা। ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ সহ আন্তর্জাতিক সংস্থার প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদনের পর এবার এশিয়ান নেটওয়ার্ক এবং দেশি 4টি নাগরিক সংগঠন তাদের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করল। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রেস ব্রিফ করে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। ANFREL এর চেয়ারপারসন রোহানা এন হেতিয়ারাচ্ছি জানান, সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশে সম্পন্ন হয়েছে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি নির্বাচনী প্রচারণার খরচের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশের পরামর্শ দেন। Full implementations of campaign finance law. We have noticed that there is no proper format to submit the candidate for their income and expenditure report. For the youth and women, there are so many barriers. I think the political party
has to seriously think about it. More transparent mechanism for counting. এদিকে একই স্থানে রোববার যৌথ সংবাদ সম্মেলন করে প্রতিবন্ধী, সংখ্যালঘু এবং নারী অধিকার ইস্যুতে কাজ করা নাগরিক সংগঠনের পর্যবেক্ষকরা। অধিকার নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ উল্লেখ করে নির্বাচনের পর হঠাৎ করে সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে। নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ছিল, শৃঙ্খলাপূর্ণ ছিল, কিছু সহিংসতার ঘটনাও এদিনে ঘটেছে। একই সঙ্গে আমরা পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা কিছু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছি। আরশি ট্রাস্ট জানায় 10 থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত নারীর প্রতি অনলাইন সহিংসতা বেড়েছে এবং নারী প্রার্থীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়রানি হয়েছে। ভোটের আগে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ছিল জানিয়ে রূপসা জানায় ভোটের দিনের পরিবেশ অনেক শান্তিপূর্ণ ছিল। সংখ্যালঘু সম্প্রদায় আসলে এই নির্বাচনে অনেক ভীতির মধ্যে ছিল, কিন্তু আমরা আসলে নির্বাচনের দিনে পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেছি চিত্র আসলে অনেকটা ভিন্ন। প্রার্থীদের বা অ্যাক্টিভিস্টদের ক্ষেত্রে কমেন্ট সেকশনে বেশ পরিমাণে তাদের সাথে এই জেন্ডার বেস ভায়োলেন্সে তারা শিকার হয়েছেন। ভবিষ্যতের নির্বাচনের জন্য বেশ কিছু সুপারিশ তুলে ধরে সংগঠনগুলো। 12 তারিখ পর্যন্ত। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে বিএনপির জয়ের বড় কারণ ফ্যামিলি কার্ড ও হেলথ কার্ডের মতো অর্থনৈতিক ক্যাম্পেইন। অন্যদিকে জামায়াতের আদর্শিক ক্যাম্পেইন ভোটারদের, বিশেষ করে নারী ভোটারদের উপর তেমন প্রভাব ফেলতে পারেনি, এমনটাই বলছে ইনোভেশন কনসাল্টিং এর জরিপ। রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে এই তথ্য জানায় সংস্থাটি। এ সময় ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোকে নারী এবং তরুণ ভোটারদের আকৃষ্ট করতে জোর দিতে হবে বলেও উল্লেখ করেন তারা। এদিকে ভোটের হার জানতে বিলম্ব হওয়ায় ইসির অদক্ষতা বলে উল্লেখ করে ভয়েস ফর রিফর্ম। সুচারু জরিপের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেয়া সম্ভব বলেও মন্তব্য করেন আলোচকরা। জানুয়ারি সার্ভেতে দেখাচ্ছিল যে 26.6% পূর্ববর্তী আনডিসাইডেড ভোটার বিএনপির দিকে ঝুঁকেছে, 14.2% পূর্ববর্তী আনডিসাইডেড ভোটার জামাতের দিকে ঝুঁকেছে। অর্থাৎ শেষের দিকে এসে আগে যারা আনডিসাইডেড ছিল তারা বিএনপির দিকে ব্রেক করছিল, যে জন্য বিএনপির এই রেজাল্ট এসছে। ইকোনমিক রিলেটেড পলিসিগুলো ভোটারদেরকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছে রাদার দেন আইডিওলজি বেসড পলিটিক্স, সেটা খুব স্পষ্ট ছিল। বিগত সময়ের তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সহিংসতা মুক্ত এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, এমন তথ্য উঠে এসেছে হিউম্যান রাইটস সাপোর্টস সোসাইটির নির্বাচন পর্যবেক্ষক প্রতিবেদনে। রোববার দুপুরে রাজধানীর তোপখানা রোডের জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় সংস্থাটি। তবে সংগঠনটি জানায় অন্তত 21টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম ও পর্যবেক্ষণে কিছু অনিয়ম ঘটেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এছাড়া তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত 254টি সহিংসতার ঘটনায় 5 জন নিহত ও 1650 জন আহত হয়েছেন। সারা দেশে ভোট গ্রহণ কার্যক্রম বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতামুক্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী কর্মকর্তা এবং কোনো ক্ষেত্রে প্রার্থীর লোকজনের বাধার কারণে অন্তত 48 জন পর্যবেক্ষক ভোট গণনার কক্ষে প্রবেশের অনুমতি পায়নি। নির্বাচনের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। মুন্সিগঞ্জ ও বাগেরহাটের 2 যুবক এবং ময়মনসিংহের হালুয়াঘাটে এক শিশু নিহত হয়েছেন। বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে অন্তত 30টি জেলায় 2 শতাধিক পৃথক সংঘর্ষে 3 শতাধিক মানুষ আহত হয়েছেন। এবার জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে 59% পেশায় ব্যবসা। গতবার যা ছিল 67%। অর্ধেকেরও বেশি সংসদ সদস্য ব্যবসায়ী হলেও দেশে নিশ্চিত হচ্ছে না ব্যবসা বান্ধব পরিবেশ। দ্বিপাক্ষিক বাণিজ্য মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা জানিয়ে হতাশা ব্যবসায়িক নেতাদের মধ্যে। সার্বিক উন্নয়ন নিশ্চিতে ব্যবসা বান্ধব আইনি কাঠামো তৈরির তাগিদ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে 297 জন। এর মধ্যে 59% পেশা হিসেবে ব্যবসা উল্লেখ রয়েছে নির্বাচনী হলফনামায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যা ছিল 67%। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে 2001 সাল থেকে 2026 সাল পর্যন্ত অনুষ্ঠিত 6টি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে অর্ধেকের বেশি পেশায় ব্যবসা। ব্যবসায়ী তো আমাদের এই যে সংসদের অধিকাংশ সদস্য হবে
এটাই স্বাভাবিক, কারণ রাজনীতিটা হয়ে গেছে ব্যবসা। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চরম অবক্ষয় হয়েছে। রাজনীতিটা এখন জনকল্যাণ নয়, তাদের জন্য ন্যায্য সুযোগ সুবিধা থাকতে হবে। তেমনিভাবে ব্যবসায়ীরা যাতে কোনো রকম মানুষের স্বার্থহানি না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। সংসদে বেশিরভাগ ব্যবসায়ী হওয়া সত্ত্বেও বছর জুড়ে ব্যবসা বান্ধব পরিবেশের অভাবের অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা। নতুন সরকারের আইন প্রণেতারা যেন অর্থনীতিকে টেকসই করার উপযুক্ত নীতি কাঠামো তৈরি করেন সেই দাবি তাদের। সামগ্রিকভাবে দেশের আইনগুলোকে যেন ব্যবসা বান্ধব করা যায় সেই বিষয়ে আসলে ওনাদের লক্ষ্য রাখা উচিত, কারণ ওনারা কোন পেশার থেকে গেছেন সেটার থেকে দেশ আগে প্রাইভেট সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা ব্যবসা বান্ধব দুর্নীতিমুক্ত পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন দরকার। আর 8.5 মাস পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার পর উত্তরণকে টেকসই করতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কোনো ব্যক্তিকে মাথায় রেখে, কোনো গোষ্ঠীকে না মাথায় রেখে, কোনো ব্যবসায়িক গোষ্ঠী যাতে ব্যক্তিগতভাবে কোনোভাবে বেনিফিটেড না হতে পারে, অর্থাৎ সামগ্রিকভাবে যাতে দেশের কল্যাণ হয়, দেশের বিনিয়োগের পরিবেশ একটা সুষ্ঠু পরিবেশ থাকে, যাতে সৎ ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী তারা যাতে ব্যবসা করতে পারে। বিদেশি বিনিয়োগ আকর্ষণেও সরকারকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ ব্যবসা ও অর্থনীতি সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং 2 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের রায় 4 মার্চ। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এ রায়ের দিন ধার্য করেন। এ মামলায় গ্রেপ্তার হয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। পলাতক রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার সহ 4 জন। তারা হলেন খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ বশিউর রহমান এবং রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। গত 3 ফেব্রুয়ারি এই মামলায় উভয় পক্ষের শুনানি শেষ হয়। এছাড়া পলাতক 4 জনের পক্ষে শুনানি করেন স্টেট ডিফেন্স মোহাম্মদ আমির হোসেন। মোবাইল চার্জার বিস্ফোরণে চাঁপাইনবাবগঞ্জে পুড়ে গেছে 4টি বাড়ি। স্থানীয়রা জানান, রোববার বিকেলে ভোলাহাটের পোলাডাঙ্গা গ্রামে জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় হঠাৎ করে চার্জার বিস্ফোরিত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িতে। 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে ইসির পারফরমেন্সেও সন্তোষ প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকে এসব বিষয় উঠে আসে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মাধ্যমে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। তো চিফ অ্যাডভাইজার সবাইকে ধন্যবাদ দিয়েছেন, পুরো ক্যাবিনেট মেম্বাররা তাদের মতো করে ধন্যবাদ দিয়েছেন, বিশেষ করে হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দিয়েছেন। এই ক্যাবিনেট অবজার্ভ করে যে এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। আপনারা জানেন পুলিশ জুলাই অগাস্টের 2024-এর তাদের রোলের কথা আমি আবার নতুন করে বলতে চাচ্ছি না, কিন্তু আপনারা দেখেছেন যে তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে অগোচরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের দেশ ছাড়া নিয়ে উঠেছেন নানা প্রশ্ন। যদি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি দাবি করেন ছুটি চেয়ে যথাযথভাবেই পরিবারের কাছে যাচ্ছেন তিনি। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দায়িত্বে থাকা আলোচিত ব্যক্তিদের একজন ফয়েজ আহমদ তৈয়ব, যিনি কাজ করেছেন প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী হিসেবে। দুদকের অনুসন্ধান শেষ হওয়ার আগেই একটি প্রকল্পে যন্ত্রপাতি কেনার তোড়জোড় এবং দুদককে প্রভাবিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নানা ইস্যুতে জন্ম দেন অনেক বিতর্কের। তার প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে আপত্তি উঠেছিল রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনদের কাছ থেকে।
সেই ফয়েজ আহমদ তৈয়ব দেশ ছাড়লেন অনেকটা অগোচরে। দায়িত্বে থাকার সময় মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলেও সেসবের কোনো ফয়সালা না করেই ফয়েজের দেশ ছাড়া নিয়ে সমালোচনার ঝড় নানা মহলে। বিশেষ সময়ে সরকারে আসা এসব অনির্বাচিত ব্যক্তিদের জবাবদিহিতার জায়গা কোথায় তা নিয়ে উঠছে প্রশ্ন। গোপনে দেশ ছাড়ার বিষয়টি চাউর হলে ব্যাপক আলোচনা সমালোচনার মুখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফয়েজ আহমদ তৈয়ব জানান ছুটি নিয়ে যথাযথভাবেই পরিবারের কাছে যাচ্ছেন তিনি। নতুন সরকারের শপথের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে উপদেষ্টারা এমন কথা বললেও ফয়েজ আহমদ দাবি করেন 10 ফেব্রুয়ারি অফিসিয়ালি শেষ কর্মদিবস ছিল। কলিগদের কাছ থেকে ঠিকঠাকভাবে বিদায় নিয়েছেন তিনি। দেশের জন্য কাজ করতে এসে অর্থনৈতিকভাবে অনেক লোকসান হয়েছে বলেও দাবি করেন ফয়েজ। জানান দ্রুত নতুন চাকরি খুঁজবেন তিনি। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন সংস্কার কাজ পছন্দ না হওয়ায় ফয়েজ আহমদ তৈয়বের দেশ ছাড়া নিয়ে নানা কথা রটাচ্ছেন অনেকে। ও যে এই টেলিযোগাযোগ সেক্টরে রিফর্মগুলো করেছে এগুলো অনেকের পছন্দ হয়নি, তারা এই কথাগুলো বলছে, গোপনে চলে গেছে। ফয়েজ আহমেদ তৈয়ব দীর্ঘদিন ধরে বাস করেন নেদারল্যান্ডসে। গত বছরের মার্চে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন ডক্টর ইউনুস। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করে জারি করা হয় প্রজ্ঞাপন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আরও ভূমিধস বিজয়ে বিএনপির দুর্গ বন্দরনগরী চট্টগ্রামে বিভাগের 58টির মধ্যে 50 আর জেলার 16টির মধ্যে 14টি আসন দখল রাখে দাপটের সঙ্গে। প্রার্থী বাছাই ও গণমানুষের কাছে পৌঁছাতে পারায় দীর্ঘ 15 বছর পরও ঘাঁটি পুনরুদ্ধারে সক্ষম দলটি, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। শাখাত ত্রিপুর ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা এবং এখানে শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অবকাঠামো উন্নয়ন ও এই অঞ্চলে বেগম খালেদা জিয়ার বাবার বাড়ি হওয়ায় বিএনপির ঘাঁটিতে পরিণত হয় বন্দরনগরী চট্টগ্রাম। 1991, 96, 2001 এবং 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগের আসনগুলো দাপটের সঙ্গে দখলে ছিল বিএনপির। সামাজিক ও রাজনৈতিক শক্ত অবস্থানের কারণে দীর্ঘ 15 বছর পর আবারও পুনরুদ্ধার দুর্গের আসনগুলো। এবারও বিভাগের 58টির মধ্যে 48 আর চট্টগ্রাম জেলার 16টির মধ্যে জয়ী 14টি। জিয়া পরিবারের প্রতি ভালোবাসায় আবারও ভূমিধস জয় এই ঘাঁটিতে। সেই অপপ্রচার এবং মিথ্যাচারের বিরুদ্ধে চট্টগ্রামবাসী আবারও প্রমাণ করেছে তারা বরাবরই যেমন খালেদা জিয়া, শহীদ জিয়ার উপর আস্থা রেখেছেন, এবার তারা আমাদের নেতা জনাব তারেক রহমান এবং ধানের শীষের উপর আস্থা রেখেছেন। গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন মানুষ দেখেছে, ভোটাররা দেখেছে, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব। জনগণ যে আস্থা রেখেছে এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অন্য বিষয়ের চেয়ে। চট্টগ্রাম জেলা ছাড়াও কক্সবাজারে 4টির মধ্যে 4টি, ফেনীর 3টি আসনে 3টি, লক্ষ্মীপুরে 4টি, কুমিল্লার 8টি এবং 3 পার্বত্য জেলার সবকটি বিএনপির দখলে। অতীতে চট্টগ্রামের উন্নয়ন ও আন্দোলন সংগ্রামের নেতাদের প্রার্থী মনোনয়নই জয়ের বড় ম্যাজিক। মানুষ মুক্তিযুদ্ধের পক্ষ বিবেচনায় বৃহত্তর চিন্তার দিক থেকে বিএনপিকে ভোটিং করেছে, ফলত বিএনপি জিতেছে। বিএনপি একটা ইন্টেলিজেন্স টিম আছে, সেই ইন্টেলিজেন্সের মধ্যে মাঠের খবর নিয়ে কিন্তু প্রার্থী নির্বাচন করেছেন, তার সুফলও কিন্তু বিএনপি পেয়েছে। তবে চট্টগ্রামে 2টি আসনে বিএনপি জয় পেলেও আদালতের নির্দেশে এখনও ফলাফল স্থগিত রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও ভূমিধস বিজয়ে বিএনপি নিরঙ্কুশ জয়ে 1.5 যুগ পর বরিশালে আবারও ক্ষমতায় আসলো বিএনপি। দলটির নেতারা বলছেন কেন্দ্র থেকে তৃণমূলের ঐক্যবদ্ধ শক্তি বিজয়ের বন্দরে পৌঁছাতে ভূমিকা রেখেছে। ধানের শীষে সমর্থকদের বাইরেও আস্থা রেখেছেন তরুণ ও সংখ্যালঘু ভোটাররা। এবার আস্থার প্রতিদান দিতে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার পরামর্শ বিশ্লেষকদের। অপূর্ব রাখছেন বিস্তারিত।
বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জয় জয়কার। বরিশাল জেলার সবগুলো 6টি আসন ছাড়াও বিভাগের 21টি আসনের 18টিতেই নিরঙ্কুশ জয় বিএনপির। সংশ্লিষ্টরা বলছেন বিভাগে তরুণ ভোটারদের সংখ্যা 1/3, যারা এ নির্বাচনে মূল ফ্যাক্টর হিসেবে কাজ করেছেন। তরুণরা বলছেন কর্মসংস্থান এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তারা ধানের শীষকে বেছে নিয়েছেন। সঙ্গে সংখ্যালঘু ভোটারদেরও সরব উপস্থিতিও দেখা গেছে ভোটের লাইনে। তাদের যে প্রতিশ্রুতি যে 1 কোটি কর্মসংস্থান তারা তরুণদের জন্য প্রদান করবে, এটি তরুণদের মনে জায়গা করে নিয়েছে। ভোটের মাঠে তরুণরা তারেক রহমানের উপরেই বিশ্বাস করছে এবং ধানের শীষে ভোট দিচ্ছে। পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনায় একটি করে আসন হারিয়েছে বিএনপি। প্রতিপক্ষের চেয়ে গড় ভোট ব্যবধান 20,000-এর কম। অন্যদিকে জয় পাওয়ার আসনে গড় ব্যবধান অন্তত 50,000। এটি বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়। স্থানীয় নেতাকর্মীরা বলছেন তাদের নিজের বাসাবাড়ির পর দ্বিতীয় ঠিকানা, দ্বিতীয় ঘর এই কার্যালয়। তারা আরও বলছেন এবারের জাতীয় সংসদ নির্বাচনের আগে দৃশ্যত তাদের ভিতরের অভ্যন্তরীণ সব কোন্দল ভুলে এক ধানের শীষের পক্ষে একাট্টা ছিলেন। তাই তো বিভাগের 21টি সংসদীয় আসনের 18টিতেই জয় জয়কার। এখন তারা বলছেন এই জয়ের স্বাদ অব্যাহত রাখতে দলকে আরও বেশি সুসংগঠিত করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নেতৃত্বে বিগত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, সেই আন্দোলনের তিনি ছিলেন মহানায়ক। আমাদের মধ্যে ছোটোখাটো বিভেদ যা ছিল, নির্বাচনের সময় সবাই সেই বিভেদ ভুলে দলের পক্ষে কাজ করেছে। সবাই মিলে দলটাকে সুসংগঠিত করব, সেভাবে আমাদের ইচ্ছা আছে। যারা বিশেষ করে যারা গত 15-17 বছর দলে ছিল, মাঠে ছিল, আন্দোলনে ছিল, হামলা মামলা গুমের শিকার হয়েছে, এদের গুরুত্বটা অগ্রাধিকার দিয়ে আমরা দলটাকে সুসংগঠিত এবং গোছাতে চাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বড় জয়ে জনপ্রত্যাশাও বড়। তাই ইস্তেহার বাস্তবায়নের পাশাপাশি চ্যালেঞ্জ দলকে সুসংগঠিত রাখতে বিএনপির প্রতি আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের। বিএনপির জন্য এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে কর্মীদেরকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। অর্থাৎ তাদের কর্মীগুলি কিন্তু খুব সুসংগঠিত না, তাদের দলীয় ভিতরে সুশাসন আনতে হবে। 2 এবং 3 নম্বর যেটা হচ্ছে জনবান্ধব করতে হবে, জনগণের সাথে একটি সুসম্পর্ক তৈরি করতে হবে, একটি মেলবন্ধন তৈরি করতে হবে। প্রায় 1.5 যুগ পর বরিশালে হারানো দুর্গ ফিরে পেয়েছে বিএনপি। নির্বাচন শেষে এখন কাজের মধ্য দিয়ে এর জনপ্রিয়তা ধরে রাখার মিশন বাস্তবায়ন শুরুর পরামর্শ সুধীজনদের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। রংপুরে 3টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির পরাজিত প্রার্থীর সমর্থকরা। রোববার দুপুরে জেলা রিটার্নিং কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হয় রংপুর 3, 4 ও 6 আসনের বিএনপির কর্মী সমর্থকরা। এতে নেতৃত্ব দেন আসন 3টির পরাজিত প্রার্থীরা। এ সময় ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে আন্দোলনকারীরা জানান, নির্বাচনে ফল জালিয়াতি করে জামায়াত জোটের প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। কিডনি রোগে আক্রান্ত এক কৃষকের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গাইবান্ধায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে কৃষক মোজাম্মেলকে সহায়তা করা হয়। শাহাদুল ইসলামের ক্যামেরায় বিপ্লব ইসলামকে সঙ্গে নিয়ে আব্দুল আউলের রিপোর্ট। কবি জসিমউদ্দিনের আসমানি কবিতার মতোই নীরব নিভৃত গ্রাম গাইবান্ধার চকভগবানপুর। সেই গ্রামে সহায় সম্বলহীন কৃষক মোজাম্মেল। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার আগে মানবিকতার উষ্ণতা ছড়িয়ে জানিয়ে দিলেন, মানুষের পাশে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি তিনি বারবার উচ্চারণ করেছেন, ঘটছে তারই প্রতিফলন। কৃষক মোজাম্মেলের একমাত্র অবলম্বন ছেলে আরিফ শেখের মৃত্যু হয় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে 1.5 বছর আগে। গত 5 মাস আগে দারিদ্রতার সঙ্গে লড়াই করে চলা মোজাম্মেলের শরীরে দেখা দেয় কিডনি জটিলতা সহ হৃদরোগ। মোজাম্মেলের অনিশ্চিতায় সংসার চালানো হয়ে যাচ্ছিল কঠিন। সেখানে ব্যয়বহুল চিকিৎসা যেন তার পরিবারের জন্য হয়ে পড়ে অসম্ভব এক স্বপ্ন। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়দের সহযোগিতায় সাহায্যের আবেদন জানান মোজাম্মেলের স্ত্রী রানী বেগম।
সেই আহ্বান চোখে আসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। তার নির্দেশে মোজাম্মেলের চিকিৎসার জন্য প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দেয় সংগঠন আমরা বিএনপি পরিবার। মানবিক সহমর্মিতার এই দৃষ্টান্ত শুধু মোজাম্মেলের জীবনেই নয়, পুরো গ্রামের মানুষের মনে জাগিয়েছে অন্যরকম ভালো লাগা। আমি কখনো কল্পনা করতে পারিনি সে আমার পাশে দাঁড়াবি, কিন্তু আজকে তো আমি দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি। আমাদের পুরো বাংলাদেশটাকে যেন সামনে উন্নত দেশ হিসেবে অগ্রসর করতে পারে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে মানবিকতার এমন উদ্যোগ এগিয়ে চলছে জানান সংশ্লিষ্টরা। অসহায়দের সহায় হিসেবে গড়ে উঠেছে এই সংগঠনটি, যেন দীর্ঘ স্থায়ী লাভ করে এবং ভালোভাবে যেন সবার কাছে দোয়া চাই যাতে করে এই বাংলাদেশটা আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সফল হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোজাম্মেল। আব্দুল আউয়াল, সময় সংবাদ, গাইবান্ধা। রমজান উপলক্ষে টিসিবির বিশেষ বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার। এতে স্মার্ট ফ্যামিলি কার্ডের পাশাপাশি দৈনিক আরও 1,80,000 জন পাবেন বাজার মূল্যের চেয়ে কম পণ্য কিনতে পারবেন। তবে কার্ডধারী সুবিধাভোগীর তুলনায় ট্রাক থেকে পণ্য কিনতে প্রতি প্যাকেজে 60 টাকা বেশি গুনতে হবে নিম্নবিত্তকে। একই ভোক্তা শ্রেণীকে লক্ষ্য করে চালানো একই কার্যক্রমে দুই রকম দাম নির্ধারণকে বৈষম্য হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা, যা সরকারের উদ্দেশ্যকে প্রশ্নের মুখে ফেলবে বলে মনে করেন তারা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। নির্বাচনের পর রমজানের বেচাকেনায় ধীরে ধীরে সরগরম হচ্ছে রাজধানীর বাজার। বরাবরের মতো এবার পণ্যমূল্য বৃদ্ধির প্রবণতা না থাকায় স্বস্তির কথা ক্রেতা বিক্রেতার মুখে। আমি তো লিস্ট নিয়ে আসছি, এখানে রোজার আইটেম যা যা দরকার সবই আমি কিনতেছি। বেচাকিনি ভালোই আছে, আল্লাহ দিলে মালের কোনো শর্ট নাই। মুদিখানা মোটামুটি ওই তো আগের মতোই আছে, স্থিতিশীল মোটামুটি। এর মধ্যেই রমজান উপলক্ষে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী 75 লাখ সুবিধাভোগীর পাশাপাশি সারা দেশে 450 ট্রাকে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে টিসিবি। শুক্রবার বাদ দিয়ে এবং সরকারি ছুটির দিন বাদ দিয়ে আগামী 12 মার্চ পর্যন্ত চলবে। 17 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে প্রতিদিন প্রায় 450টি ট্রাক, প্রতিটি ট্রাকে 400 জনের করে পণ্য থাকবে। প্রস্তাবনা অনুযায়ী ভোজ্য তেল থাকবে প্রতি লিটার 115 টাকা করে ট্রাক সেলের জন্য, মসুর ডাল থাকবে 70 টাকা, চিনি থাকবে প্রতি কেজি 80 টাকা। আর আমাদের নিয়মিত যে স্মার্ট কার্ডের বিপরীতে পণ্য বিক্রয় কার্যক্রম, এটা আগের মতোই বহাল থাকবে। পণ্যের মূল্য তালিকায় দেখা যাচ্ছে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী সুবিধাভোগী যেখানে 2 লিটার সয়াবিন তেল পাবেন 200 টাকায়, সেখানে ট্রাক সেল থেকে কিনলে গুনতে হবে 230 টাকা। একইভাবে চিনি ও ডালে কেজি প্রতি 10 টাকা করে বেশি দাম নির্ধারণ করা হয়েছে টিসিবির ট্রাক সেলে। দুই শ্রেণীর মানুষের কাছে কিন্তু আমরা বিক্রি করছি না, আমরা একই শ্রেণীর মানুষের কাছে বিক্রি করছি, এবং সেটা যদি দুই রকমের দাম হয়, একই রকমের মানুষের ক্ষেত্রে একটা বড় রকমের বৈষম্য তৈরি হচ্ছে, এবং এই বৈষম্যটা কাম্য নয়। প্রতি ট্রাকে 400 জন সুবিধাভোগী হিসেবে দৈনিক 450 ট্রাক থেকে টিসিবির পণ্য কিনতে পারবেন 1,80,000 মানুষ। 20 দিন ধরে চলা এই বিপণন কার্যক্রমে মোটে সুবিধা পাবেন 36 লাখ মানুষ। ডাল চিনি তেলের বাড়তি মূল্যে প্রতি প্যাকেজে তাদের বেশি দিতে হবে 60 টাকা করে। এভাবে স্মার্ট কার্ডের তুলনায় ট্রাক সেলে 20 দিনে ভর্তুকি বাবদ সরকারের ব্যয় 21 কোটি 60 লাখ টাকা কমানোর পরিকল্পনা টিসিবির। অর্থনীতিবিদরা বলছেন সরকারের ভর্তুকি কমাতে গিয়ে বাড়তি ব্যয়ের এই বোঝা নিম্নবিত্তের কাঁধে চাপিয়ে দুই রকম দামে পণ্য বিক্রিতে যে বৈষম্য তৈরি হবে তা প্রশ্নের মুখে ফেলবে সরকারের লক্ষ্য উদ্দেশ্যকে। এতে করে যেটা হবে যে এই সরকারের যে একটা ভালো উদ্দেশ্যে এই যে ট্রাক সেল এবং একই সঙ্গে যে ফ্যামিলি কার্ড, এটার মাধ্যমে যে খাদ্য কম দামে সরবরাহ করা, তো এই একটা ভালো কাজের কিন্তু এটা বদনাম হবে, এটা প্রশ্নবিদ্ধ হবে। আমি মনে করি যে এই দুটো যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আসলে একই দামে এই খাদ্যপণ্যগুলো সরবরাহ করা উচিত। এদিকে বছরব্যাপী ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির জন্য স্মার্ট ফ্যামিলি কার্ডের তথ্য হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রমজান সামনে রেখে রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানির পরও নানা অজুহাতে দাম নিয়ন্ত্রণে আসছে না। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ধর্মঘট ও নির্বাচনের বন্ধের অজুহাতে কেজিতে 5 থেকে 7 টাকা বেড়েছে সব ধরনের ভোগ্যপণ্যের দাম। অথচ গত 7.5 মাসে 30,000 কোটি টাকার 17 ধরনের 29 লাখ মেট্রিক টন ভোগ্যপণ্য আমদানি হয়েছে। শাখাত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। রমজানের ভোগ্যপণ্য বেচাকেনায় জমজমাট দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা পণ্য 1 ঘন্টার কম সময়ে চলে আসছে এই বাজারে। ট্রাকের দীর্ঘ সারি এবং অসহনীয় যানজট এই তথ্যই জানান দিচ্ছে।
14ই ফেব্রুয়ারি পর্যন্ত 7.5 মাসে চট্টগ্রাম বন্দর থেকে 10,38,000 মেট্রিক টন পাম এবং ক্রুড অয়েল 3 লাখ মেট্রিক টন চিনি খালাস হয়েছে। চলতি অর্থ বছরের এই সময়ের মধ্যে 17 ধরনের প্রয়োজনীয় পণ্য থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্ক পেয়েছে 47,438 কোটি টাকা। রমজান উপলক্ষে যে আমদানি হয়েছে এটা অবশ্যই বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং সরবরাহ অবশ্যই যথেষ্ট রয়েছে এবং ক্রেতাদের কাছে দাম এটা নাগালের মধ্যেই থাকবে। জানুয়ারি মাসে পাইকারি পর্যায়ে সাধারণ মানের ছোলা 65 থেকে 70 টাকা এবং ভালো মানের ছোলা 74 থেকে 75 টাকায় বিক্রি হলো, এখন তা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। অথচ গত 7.5 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 2,15,000 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে। সরবরাহ বন্ধ ছিল চট্টগ্রাম পৌদের জটিলতার কারণে, সেই কারণে প্রায় প্রত্যেকটি ছোলার মান বেঁধে 5 থেকে 6 টাকা দাম বেড়েছে। আমরা আশা করছি সেটির দাম এখন সরবরাহ শুরু হয়েছে, আশা করছি সামনে সেটির দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। ছোলার মতো পরিস্থিতি খেজুরের বাজারও। শুল্ক হার 10% কমানোর সুবিধাকে কাজে লাগিয়ে 47,073 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে বাংলাদেশে। এমনকি আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে দামও তুলনামূলক কম ছিল, কিন্তু খেজুরের বাজারও এখন বন্দরের ধর্মঘট এবং নির্বাচনী বন্ধের অজুহাত ভর করেছে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে খেজুরের বাজারটা একটু অস্থির ছিল। টোটালি বলতে গেলে যেটা 1800-1900 টাকার বাজার সেটা 2200, অনেক জায়গায় 2300 পর্যন্ত হয়ে গিয়েছিল আর কি। এখন এটা কমে আসছে। দেশের ভোগ্য পণ্যের বাজার আমদানি নির্ভর হওয়ার কারণে এখানে নানা মাত্রায় চলে কারসাজি। বিশেষ করে রমজানকে সামনে রেখে যেসব ভোগ্য পণ্য আমদানি করা হয় নানা অজুহাতে চলে দাম বাড়ানোর প্রতিযোগিতা। আর এই দাম নিয়ন্ত্রণের প্রয়োজন বাজার মনিটরিং, এমনটি বলছেন ক্যাব। চট্টগ্রাম বন্দরের শ্রমিক ধর্মঘটের কারণে অন্তত 7 দিন যেমন ভোগ্য পণ্যের সরবরাহ লাইনে সংকটের সৃষ্টি করেছিল, তার সঙ্গে যুক্ত হয়েছিল জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে 2 দিনের সরকারি বন্ধ। তবে পরিস্থিতির উন্নতি হয়, সরবরাহ স্বাভাবিক হয়ে আসলো। দাম নিয়ন্ত্রণে এখনও প্রশাসন তেমন কোনো কার্যকর ভূমিকা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সরকারের তদারকি ঘাটতির কারণে কিছু পণ্যের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। তো সরকার যেহেতু এখন নির্বাচনের কার্যক্রম শেষ, এই সময়টা যদি সরকার এই বিষয়গুলো দেখাশোনা করে মাল যে পর্যাপ্ত যে আমদানিগুলি আছে, আমদানিগুলো যদি সমভাবে দেশের বিভিন্ন জায়গায় যায়, তাহলে কিন্তু আসলে রমজানের সংকট হওয়ার কথা। রমজান মাসে দেশে 3 লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য তেল, 2.5 লাখ মেট্রিক টন চিনি, 1 লাখ মেট্রিক টন ছোলা এবং 80 থেকে 90,000 মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিনিয়োগের চাঙা দেশের শেয়ার বাজার। নির্বাচনের পর প্রথম কার্যদিবসেই ঢাকার পুঁজিবাজারে দৈনিক লেনদেন ছাড়িয়েছে 13.5 কোটি টাকা। রোববার দুপুর পর্যন্ত প্রধান সূচক বেড়েছে প্রায় 200 পয়েন্ট। রাজনৈতিক শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলে শেয়ার বাজার আরও চাঙা হওয়ার আশা করছেন বিনিয়োগকারীরা। আর্থিক এই খাতকে শক্তিশালী করতে সরকারের দূরদর্শী সিদ্ধান্ত চান ব্রোকার্স হাউস মালিকরা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রথম কার্যদিবস শেষ করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন গত 5 মাসের রেকর্ড ছাড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 200 পয়েন্ট যোগ হয়ে ছাড়িয়ে যায় 5,600 পয়েন্ট এবং লেনদেন হয়েছে 1,200 কোটি টাকার বেশি, যা গত 5 মাসে সর্বোচ্চ। চাঙাভাব ফিরেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। এদিন সিএসইতে 24 কোটি 65 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গত মঙ্গলবার লেনদেন হয় 9 কোটি 40 লাখ টাকা। দীর্ঘদিন পর রাজনৈতিক অস্থিতিশীলতা কাটার পরে আমরা সুন্দর একটা বাজার পেতে যাচ্ছি। জনাব তারেক রহমান স্যারের কাছে আমাদের প্রত্যাশা যে উনি একটা বাজার, সুন্দর একটা পুঁজিবাজার আমাদেরকে উপহার দিবেন। আমাদের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা অর্জন হয়েছে, সবারই আস্থা ফিরছে, এই জন্যই মার্কেটে ঊর্ধ্বগতি। শেয়ার বাজারে এমন চাঙাভাবের কারণ হিসেবে শান্তিপূর্ণ নির্বাচনকে সামনে আনছেন সাধারণ বিনিয়োগকারীরা। সরকারের প্রত্যক্ষ নজর থাকলে দেশের আর্থিক খাতের মধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করবে পুঁজিবাজার, এমন প্রত্যাশার কথাও জানান সংশ্লিষ্টরা। নতুন সরকার হবে, সেই সরকারের কাছে বাংলাদেশের বিনিয়োগকারীদের অনেক আশা, অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশা থেকেই বাজারের অনেক পরিবর্তন এবং লেনদেন বাড়তেছে। আশা করি এটা অব্যাহত থাকবে। রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতির সামঞ্জস্য থাকলে দেশের অর্থনীতিতে শক্ত ভিত তৈরি করবে পুঁজিবাজার, এমনটি মত সংশ্লিষ্টদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
নির্বাচিত সরকারের বড় পরীক্ষা হতে যাচ্ছে রমজানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। তবে বাংলাদেশ ব্যাংক বলছে রমজানে ভোগ্যপণ্যের পর্যাপ্ত আমদানি হয়েছে, যা সরকারকে স্বস্তি দেবে। বাজার স্থিতিশীল থাকায় মূল্যস্ফীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশা বাংলাদেশ ব্যাংকের। অর্থনৈতিক ধারাবাহিকতা বা ভারসাম্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন বেকারত্ব ও মূল্যস্ফীতি। নবনির্বাচিত সরকারের যাত্রার শুরুতেই মোকাবেলা করতে হবে রমজানের বাজারের গতিবিধি। তবে এবার বাজার স্থিতিশীল রাখতে নির্বাচনের আগেই গত বছরের থেকে 40% বেশি ভোগ্যপণ্য আমদানি করেছে সরকার। এছাড়া রমজান মাসে ট্রাক সেলের মাধ্যমে প্রায় 30 থেকে 35 লাখ ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার ঘোষণা টিসিবির। নিয়মিত পণ্য সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রির পাশাপাশি ছোলা ও খেজুরও থাকছে তালিকায়। সব মিলে শুধু নির্বাচিত সরকারই নয়, বাংলাদেশ ব্যাংক বলছে কোনো সংকট হবে না বাজারে। কোনো পণ্যেরই কোনো প্রকার ঘাটতি দেখা যাবে না। আর যদি ঘাটতি দেখা না যায়, অর্থনীতির এক স্বাভাবিক সংজ্ঞা যে চাহিদা মোতাবেক যদি যোগান থাকে, মূল্যর উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। অর্থাৎ যারা আমাদের দেশবাসী একটা স্বস্তিদায়ক রমজান পার করতে পারবে বলে আমরা আশা করি। এরই মধ্যে বন্দর কার্যক্রম স্বাভাবিক হয়েছে, ফলে পণ্য ছাড় ও পরিবহনের বাধা নেই। মূল্যস্ফীতি সামাল দিতে বাজারে ঘাটতি পড়তে দিতে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানি করা আছে এবং মজুদ আছে। এখন মজুদকৃত পণ্যগুলো ডিস্ট্রিবিউশন যদি যারা আমদানি করেছে তারা সঠিকভাবে করে ফেলে, তবে আশা করি কোনো পণ্যের কোনো ঘাটতি থাকবে না। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে সরবরাহ করবে সরকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন রোজা চৌধুরী। ধন্যবাদ মেজবাহ। পরবর্তী সংবাদগুলো নিয়ে আসছি কিছুক্ষণ পর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। এক যুগেরও বেশি সময় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এতে ভোগান্তি শেষ থেকে আসা শিক্ষার্থীদের। যদিও বরাদ্দ পেলে হোস্টেল। মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য এবং সুজন। মূল ফটকে ঝুলছে তালা, বিভিন্ন জায়গায় রং চটে গেছে, খুলে পড়ছে ছাদের পলেস্তরা। এটি পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস। এক যুগের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে ছাত্রাবাসটি। দীর্ঘদিন ধরে অবহেলা আর অযত্নে পড়ে থাকায় জরাজীর্ণ অবস্থা। এতে ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা। ছাত্রাবাসের অভাবে বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে তাদের। এজন্য খাওয়া ও থাকার খরচ গুনতে হচ্ছে বেশি। পাশাপাশি রয়েছে নিরাপত্তার অভাবও। দ্রুত ছাত্রাবাসটি বসবাসের উপযোগী করার দাবি শিক্ষার্থীদের। হোটেলে খাইতে গেলে অনেক সময় দেখা যায় যে আমরা ছিনতাইকারীর শিকার হয়ে আমাদের মোবাইল, মানিব্যাগ এগুলো আমরা ঝুঁকিতে থাকি। এবং বর্ষাকালে আমাদের অতিবৃষ্টির কারণে অনেক সময় আমরা ক্লাসে ঢুকতে আমাদের দেরি হয়। সব মিলিয়ে টাকা খরচ হয় আমাদের 6 থেকে 7 হাজার টাকা। আর যেখানে আমাদের এই হোস্টেল যদি চলতো তাহলে আমাদের 2,000 টাকার মধ্যে আমাদের অলোকে করা যাইতো। বাইরের ছাত্র যারা আছে তারা বাইরে নিরাপদ না, আমাদের জন্য হোস্টেলটি নিরাপদ ছিল। অবশ্য ছাত্রাবাসটি আবারও খুলে দেওয়ার জন্য ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ। হোস্টেলটা খোলার জন্য বর্তমানে আমরা শিক্ষা প্রকৌশলকে বড় ধরনের একটা চাহিদা দিছি। আমরা চাইতেছি আমাদের ছাত্রদের যে অধিকার, সেই অধিকার থেকে হোস্টেলটা খোলা থাকুক। 2013 সালে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সময় সংবাদ, পটুয়াখালী। এক বছরের কাজ শেষ হয়নি 5 বছরেও পিরোজপুরের মঠবাড়ি উপজেলার 22কুড়া তেঁতুলতলা সড়কে সেতু নির্মাণ বন্ধ করে দিয়েছে ঠিকাদার। এতে স্থানীয় অন্তত 8টি গ্রামের বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শিগগিরই প্রকল্পের কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। আর প্রকল্পের পুনরায় দরপত্র আহ্বান করে শিগগিরই কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খালের দুপাশে নির্মাণ করা হয়েছে অ্যাবেটমেন্ট, শেষ হয়েছে পিয়ারের কাজও, তারপরও শেষ হয়নি প্রকল্পের কাজ। 2021 সালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার 22কুড়া তেঁতুলতলা সড়কের বাইকুড়া খালে সেতু নির্মাণ কাজ শুরু হয়। 1 বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও শুধু অ্যাবেটমেন্ট ও পিয়ার নির্মাণ করে কাজ বন্ধ করে দেয় ঠিকাদার।
এখনও একই অবস্থা থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। তারা বলছেন সেতু না থাকায় স্থানীয় অন্তত 8টি গ্রামের বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশেই লোহার পাত দিয়ে জরুরি চলাচলের জন্য সরু সাঁকো নির্মাণ করা হলেও সেটিও ঝুঁকিপূর্ণ। শিগগিরই প্রকল্পের কাজ শেষ করার দাবি তাদের। দুইটা বিম দিয়েছে, একটা মনে করেন পাড়া দিলে হ্যাঁ মনে করেন ডাবিয়ে যায়, মানে জ্বালাই মালাই দিয়েছিল আবার ছুটি গেছে। ব্রিজটা তো ওই 2-3 গ্রামের মানুষ চলাফেরা করে, এখন তো ব্রিজটা না হওয়ার কারণে এলাকার মানুষ খুবই ভোগান্তিতে আছে। কন্ট্রাক্টররা টাকা উঠেই ফেলাইছে, খাই ফেলাইছে। 6 মাস একদিন কামালে 6 মাস 7 মাসে কামাতে আসে না। এলজিইডি বলছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। তবে প্রকল্পের পুনরায় দরপত্র আহ্বান করে শিগগিরই কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ফান্ডের জটিলতা নিরসন হয় নাই বিধায় কাজটা ফেলানো আছে। তবে প্রকল্প পরিচালক মহোদয় আমাদেরকে চিঠি দিয়ে ব্যক্ত করেছেন উনি ওই কাজটা যৌথ মেজারমেন্ট করে পাঠানোর পরে উনি রিটেন্ডার করবেন। এলজিইডির তথ্য মতে 37 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 3,61,61,586 টাকা। সময় সংবাদ, পিরোজপুর। উদ্বোধনের আগে গাজীপুরে ডেবে গেছে নবনির্মিত সড়কের প্রায় 50 ফুট অংশ। অনেক স্থানে সৃষ্টি হয়েছে ফাটল। এ পরিস্থিতি তৈরি হওয়ায় স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে ক্ষোভ। মহানগরীর কাশিমপুরে চলছিল 25 কোটি টাকা ব্যয়ে 1150 মিটার সড়ক ও ফুটপাত নির্মাণ। দুটি প্যাকেজের আওতায় প্রকল্প বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউসিসিএল। সম্প্রতি ধনঞ্জয়খালী এলাকায় তুরাগ নদের পশ্চিম তীরে হঠাৎ ডেবে যায় সড়কের প্রায় 50 ফুট অংশ। বিভিন্ন স্থানে তৈরি হয় ফাটল। স্থানীয়দের দাবি নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় নির্মাণের পরই ডেবে যায় রাস্তাটি। তবে সিটি কর্পোরেশন জানিয়েছে স্রোতে নদীর পাড় ভেঙে যাওয়ায় ডেবে যায় সড়কটি। রমজান উপলক্ষে 18 ফেব্রুয়ারি থেকে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে বলা হয়েছে রমজান উপলক্ষে 18 ফেব্রুয়ারি থেকে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হবে। মাদ্রাসা ও কলেজে 18 ফেব্রুয়ারি থেকে রমজানের ছুটি শুরু হলেও নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকে তা 8 মার্চ থেকে শুরুর কথা ছিল। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন এক আইনজীবী। রিটের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন হাইকোর্ট। তিতাস নদীর প্লাবনভূমি ও কৃষি জমি ভরাটের অভিযোগে 2 নির্মাণ শ্রমিককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে শহরতলির শিমরালকান্দি দ্বিতীয় সেতু এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেতু এলাকায় তিতাস নদীর প্লাবনভূমি ও কৃষি জমির অন্তত 75% দখল এবং বালু ফেলে ভরাট করার অভিযোগে মালিককে না পেয়ে 2 নির্মাণ শ্রমিককে আটক করা হয়। অর্থদণ্ড দেওয়া হয় 5 লাখ টাকা। চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনায় স্বজনরা বিক্ষোভ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে। স্বজনদের অভিযোগ চিকিৎসকের অবহেলায় মারা গেছেন রোগী। আর চিকিৎসকের দাবি অপারেশন থিয়েটারে নেয়ার আগেই মারা যান তিনি। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। স্বজনদের আহাজারিতে ভারী হাসপাতালের পরিবেশ। মেহেরপুর শহরের গারাবাড়িয়া গ্রামের 55 বছর বয়সী নাসিমা খাতুনকে জরায়ু অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয় মেহেরপুর ক্লিনিকে। রোববার রাত 9:30টার দিকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যদের জানান চিকিৎসক। স্বজনদের দাবি ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে নাসিমার। আমার দাদা বোন, আমার দারোয়ান বোন, আমার মজুর অপারেশন করতে হলো, অপারেশন করেনি। দেখুনই জানছে আমার বোন মরে গেছে, আর নীরব তো কথা কইছে না, আমরা বুঝে আমার সে নাক কান গলা ডাক্তার, সে অন্য কিভাবে রোগী চিকিৎসা করে, তার ছেলে ডাক্তার না, অপারেশন করার জন্য ইনজেকশন দিয়ে মেরে ফেলায়। তবে চিকিৎসকদের দাবি অপারেশন থিয়েটারে নেয়ার আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোগীর মৃত্যু হয়েছে। যেহেতু ডাক্তার বলছে যে তার আমরা কোনো কিছুই করি নাই, এটা ন্যাচারাল ডেথ। সে ভয় পেয়েছে, ভয় পাওয়ার পরে হঠাৎ করে কার্ডিয়াক শক হয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, মারা গেছে। এটা তো ডাক্তারের কিছু করার থাকে না। ডাক্তার চেষ্টা করেছে তাকে সার্ভাইভ করানোর জন্য। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। পরিবার থেকে যদি কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে দেয়, আমরা চেষ্টা করছি তাদের কাছ থেকে নেওয়ার। তো তারা যদি আমাদের কাছে দেয়, আমরা এরপর আমাদের যে আইনগত ব্যবস্থা সেই ব্যবস্থা করব।
এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে। রোগীর স্বজনরা বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সময় সংবাদ, মেহেরপুর। সিরাজগঞ্জে ভোট কেন্দ্রে পুলিশের ভাঙা গুলিতে এক বৃদ্ধ আহতের ঘটনায় পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে জেলা প্রশাসক। রোববার দুপুরে আহত বৃদ্ধকে দেখতে গিয়ে কথা জানান জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম। বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত ব্যক্তির চিকিৎসা খরচ প্রদান সহ সব সহায়তা প্রদান করা হবে। অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন তিনি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন একটি ভোট কেন্দ্রে পুলিশের ছোড়া গুলিতে ওই বৃদ্ধ 2 পায়ে গুলিবিদ্ধ হন। দুর্ঘটনা হলেও যেহেতু মিসফায়ার হয়েছে সেজন্য প্রথমত তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং এটা তারা একটা তদন্ত কমিটি করেছেন। তারা তদন্ত করবে যে মিসফায়ার কেন হলো, এই হওয়ার পিছনে কি কারণ ছিল, সেটার প্রেক্ষিতে পরবর্তীতে তারা আমাদের যে আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সিলেটে যুক্তরাজ্য প্রবাসী বোরহান উদ্দিন শফির হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে অবিলম্বে হত্যাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান পরিবারের সদস্য ও এলাকাবাসী। এর আগে গত 30 জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন বোরহান। নিখোঁজের 4 দিন পর 3 ফেব্রুয়ারি দুপুরে সুলতানপুর ইউনিয়নের কোনারবন্ধ হাওড় থেকে তার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। বগুড়ায় মহস্থানগড় মোকামে সরবরাহ কমলেও সব রকমের সবজির দাম নাগালের মধ্যে রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। যাচ্ছি তার কাছে। আওয়াল, মহস্থানগড়ে সব রকমের সবজির সরবরাহ কমলেও দাম কিন্তু একদম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে এবং কৃষকরা বলছেন আসলে সবজির দাম কমায় তাদের যে উৎপাদন খরচ সেটি একেবারে আসছে না বললেই চলে। বিশেষ করে এখন কিন্তু আলুর যে চাষাবাদের ভরা মৌসুম এবং এই সময়ে কিন্তু বগুড়ার মহস্থানগড় যেই সবজির মোকাম রয়েছে এখানে কিন্তু আলু আসলে মানভেদে মাত্র 10 থেকে 12 টাকা কেজিতে কিন্তু পাইকারিতে বিক্রি হচ্ছে। এছাড়াও সবজি সরবরাহ কমার সঙ্গে সঙ্গে কিন্তু মূলা, বাঁধাকপি, ফুলকপি সহ যেই শীতকালীন সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু একেবারে আসলে তলানিতে গিয়ে ঠেকেছে। বিশেষ করে আমরা দেখেছি যে আজকের যে বাজার সেখানে কিন্তু মূলা যেটি রয়েছে সেটি পাইকারিতে মাত্র 7 থেকে 8 টাকা এবং বাঁধাকপি, ফুলকপি মাত্র পাইকারিতে 10 থেকে 12 টাকা বা 13 টাকা কেজি এর মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। তবে দাম ভালো রয়েছে মিষ্টি কুমড়া, সেটি কিন্তু এখানে পাইকারিতে 20 থেকে 30 টাকার মধ্যে বিক্রি এবং সামনে যেহেতু রমজানের সময় আসছে সেই জায়গা থেকে কিন্তু উৎপাদনের জেলা হিসেবে মরিচের কিন্তু একটি চাহিদা রয়েছে। তবে উৎপাদনের জেলা বগুড়ায় মরিচের দাম কিন্তু আসলে শতক ছাড়িয়েছে এবং পাইকারিতেই কিন্তু বগুড়ায় এই যে মহস্থানগড় সবজির মোকাম রয়েছে সেখানে কিন্তু 120 টাকা কেজিতে মরিচ বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের দাম কিন্তু আসলে রমজানের আগে একেবারে নাগালের মধ্যে রয়েছে। মাত্র 38 টাকা থেকে 40 টাকার মধ্যে কিন্তু এখানে পাইকারিতে যেই পেঁয়াজগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যেহেতু টমেটো রয়েছে শীতকালীন সবজি হিসেবে সেটা কিন্তু 40 টাকা কেজিতে আজকের মহস্থানগড় সবজির মোকামে সেটি বিক্রি হচ্ছে এবং এখানে যারা কৃষকরা রয়েছেন তাদের যেমনটি অভিযোগ যে এখানে দামগুলো ঠিক তাদের হাতের নাগালের মধ্যে, তারা ক্রেতাদের নাগালের মধ্যে বিক্রি করে থাকলেও হাত বদলের সঙ্গে সঙ্গে কিন্তু আসলে সিন্ডিকেটের কারণে এই যে পাইকারি সবজির বাজার রয়েছে এখান থেকে যখন শহরের যে খুচরা বাজারগুলো রয়েছে বা সেখান থেকে একেবারে ভোক্তা পর্যায়ে যে খুচরা যে দোকানিগুলো রয়েছে তারা কিন্তু আসলে সিন্ডিকেট করে কিন্তু হাত বদলের সঙ্গে সঙ্গে কিন্তু এই যে সবজিগুলো রয়েছে সেগুলোর কিন্তু দামগুলো কিন্তু আসলে বাড়তে থাকে এবং এর পাশাপাশি এই যে এই সবজিগুলোর সরবরাহ যে ব্যাপারগুলো রয়েছে এই যে মহস্থানগড় সবজির মোকাম শীতে কিন্তু আসলে 60 থেকে 70টি ট্রাকে করে সবজির যে সরবরাহ সেটি কিন্তু দেশের বিভিন্ন স্থানে যেয়ে থাকে এবং সেই সরবরাহ কিন্তু কিছুটা কমে এসেছে। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। সাভারের বৃহত্তম আজিজ সুপার মৎস্য আড়তে হাঁকা ডাকে বিক্রি হচ্ছে নানা প্রজাতির মাছ। এ বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাফর হোসেন জয়। যাচ্ছি তার কাছে।
আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা জেলার বৃহত্তর পাইকারি মাছের আড়ত, সেই আড়তে মূলত সকাল থেকেই জমজমাট মাছের বাজার জমে থাকে। আপনারা জানেন যে এই আড়তটিতে নানা প্রকারের মাছ রয়েছে, দেশি মাছ সহ চাষের মাছ এবং পুকুরের মাছ এবং সামুদ্রিক মাছ রয়েছে। দেশি মাছের মধ্যে যে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা কেজি দরে। যদিও আজকে বাজার একটু চড়া রয়েছে, মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে বাজার নিয়ে। নানা প্রকারের মাছ এখানে রয়েছে। কেজি প্রতি 10 থেকে 20 টাকা হারে মাছের দাম বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছে খুচরা পাইকাররা। অপরদিকে বাজারে যারা বড় পাইকার রয়েছে তারা বলছেন যে মূলত দীর্ঘ সময় যে নির্বাচনের ধামাকা গিয়েছে, সেই ধামাকা কাটিয়ে উঠতে মূলত এই বাজারে মাছের কিছু সংকট রয়েছে। অর্থাৎ যোগান কম থাকায় মাছের দাম 10 টাকা থেকে 20 টাকা কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ, এই মাছটি এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে মূলত 120 টাকা থেকে 150 টাকা কেজি দরে, অথচ এই তেলাপিয়া মাছটি এখন বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে এইখানে রয়েছে আপনার নানা প্রজাতির মাছ, মৃগেল মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি দরে, এবং রুই মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। একই সাথে কিন্তু ইলিশ মাছ যেটি রয়েছে 600 থেকে 800 গ্রামের ইলিশ মাছ, অনেকটাই ছোট ইলিশ মাছ, সেটি বিক্রি হচ্ছে 800 টাকা থেকে 1000 টাকা কেজি দরে। অপরদিকে 1 কেজি ওজনের যে ইলিশ মাছ রয়েছে সেটি বিক্রি হচ্ছে প্রায় 2500 টাকা থেকে 3500 টাকা কেজি দরে। প্রতিটি মাছের দামই বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে এই মাছের আড়তে যে মাছ রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে কাতল মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 250 টাকা কেজি দরে। মলা ঢেলা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে। একই সাথে রয়েছে সিলভার কাপ বিক্রি হচ্ছে 150 থেকে 180 টাকা কেজি দরে। গ্লাস কাপ বিক্রি হচ্ছে 190 থেকে 220 টাকা কেজি দরে। হরিণা চিংড়ি বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা কেজি দরে। একই সাথে আপনার যে ধরনের বড় চিংড়ি রয়েছে গলদা চিংড়ি বিক্রি হচ্ছে মূলত 900 থেকে 1200 টাকা কেজি দরে বলে আমরা জানতে পেরেছি। মূলত ক্রেতা বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একই সাথে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে মূলত নির্বাচনের কারণেই মূলত মাছের দাম এই পাইকারি আড়তে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো আমার কাছে আশুলিয়ার এই বৃহত্তর পাইকারি আড়ত থেকে মাছের দরদাম সম্পর্কে এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভারে। মুন্সিগঞ্জের মীরকাদিম আড়তে 1 কেজি ওজনের ইলিশের দাম 3000 টাকা। রোজার আগে অন্য মাছের দরও চড়া। এই চড়া দামের জন্য ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেটকে, আর আড়তদাররা দিচ্ছেন নানা অজুহাত। বসন্তের শীতল ভোরে মুন্সিগঞ্জের মীরকাদিমে রূপালী ইলিশের ঝিলিক, হাঁক ডাকে বিক্রি হচ্ছে মাছ। ইলিশের স্বাদ নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। তবে রোজার আগে বাজার চড়া। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকায়, আর 450 থেকে 700 গ্রামের ইলিশের দর হাঁকা হচ্ছে 1500 থেকে 2200 টাকা কেজি। চড়া দরে অসন্তোষ ভোক্তাদের। ইলিশের পাশাপাশি হাটে উঠেছে পাঙ্গাস, বোয়াল, কাতল, মৃগেল সহ নানা জাতের মাছ। বাজার আসলে তো বাজারই করা যায় না, এই অবস্থায় মানুষ কিভাবে চলবে? প্রচুর টাকা দাম এখানে, তারা মনে হয় এখানে সিন্ডিকেটের ব্যাপার মনে হয়। আড়ত সমিতি বলছে মাছের সরবরাহ কম থাকায় বেড়েছে দর। পর্যাপ্ত পরিমাণে মাছ নেই, মাছ না থাকাতে দাম বেশি। নির্বাচনের তো মাছ আসতে পারেনি, বন্ধ ছিল। আজকেও পুরোপুরি ক্লিয়ার হয়নি রাস্তাঘাট। ইলিশ মাছ কম, মাছ নাই দাদা, একবারে নাই। মাছ আসতে কষ্ট হচ্ছে এবং খরচ অনেক বেড়ে যাচ্ছে, অনেক ঘুরে আসতে হয় মাছ। আর নদী নাব্যতার কারণেও ব্যবসাটা একদম মনে হয় চিরতরে উঠে গেছে, কাঠপট্টি একদম অচল অবস্থায়। জেলায় সবচেয়ে বড় মাছের হাট ঘিরে 3000 মানুষের জীবন জীবিকা। শতাব্দী প্রাচীন এই হাটে মাছ আসে অন্তত 15 জেলা থেকে, আর 43 আড়ত ঘিরে 2 থেকে 3 ঘন্টায় এই হাটে প্রতিদিন বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ভোর থেকেই মাদারীপুরের মোস্তফাপুরের আড়তে ফল বেচাকেনা শুরু হয়েছে। ফল কিনতে ভিড় করছেন পাইকাররা। ফল বেচাকেনার বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। যাচ্ছি তার কাছে। কাকডাকা ভোরে শুরু হয় এখানকার যে ফল কেনাবেচা, সেটি কিন্তু শুরু হয়। এটি ঢাকা বরিশাল মহাসড়কের পাশেই মোস্তফাপুর ফলের আড়ত। ভোর থেকেই দূর দূরান্তের পাইকাররা এখানে আসেন ফল কিনতে। আমরা দেখেছি যেহেতু বাকি 2 থেকে 3 দিন, সেই রমজানকে ঘিরে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এখানে ফল নিয়ে এসেছেন
চাষিরা তারা বিষমুক্ত ফল এখানে আড়তের মাধ্যমে পাইকারদের মাধ্যমে তারা কিন্তু বিক্রি করে থাকেন। আমরা দেখেছি যে এখানে যেহেতু এখানে এরই মধ্যে কিন্তু আড়তগুলোতে তরমুজের বেশ সরবরাহ দেখা গেছে। বিশেষ করে বরিশালের দক্ষিণ অঞ্চলের থেকে কিন্তু তরমুজ এখানে নিয়ে আসেন চাষিরা, এরপর এখানে তারা বিক্রি করেন। আমরা কথা বলেছিলাম প্রতিটি তরমুজ 25 থেকে 30 টাকায় বিক্রি করা হচ্ছে, অর্থাৎ দাম সাধ্যের মধ্যেই কিন্তু দাম রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা দেখেছি যে দূর দূরান্তর পাইকাররা এখান থেকে ফল কিনে নিয়ে গ্রামগঞ্জের হাট বাজারে বিক্রি করে থাকেন। এবছর গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই কিন্তু এখানে তরমুজ দেখা গেছে, তরমুজের যে সরবরাহ, চাষিরা বলছেন যে ন্যায্য দাম পেলে তারা তাদের যে আগ্রহ সেটি কিন্তু বাড়বে এবং এবছর ফলনও বেশ ভালো হয়েছে বলে আমাদেরকে কয়েকজন চাষি জানিয়েছেন। এবং সেই দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে এখানে ফল নিয়ে আসা হয়, সেই ফলগুলো তারপর সকালে এখানে নামানো হয়, পরবর্তীতে এখান থেকে বিভিন্ন হাট বাজারে ফলগুলো কিনে নিয়ে যান পাইকাররা, পরবর্তীতে খুচরা বিক্রি করে থাকেন। তো সবকিছু মিলে বলা যায় যে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের মোস্তফাপুরের এলাকায় যে ভোরবেলা যে ফলের আড়ত সেটি কিন্তু জমজমাট হয়ে উঠেছে এবং এখান থেকে খুব অল্প দামেই পাইকাররা ফল কিনে নিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন। তো এই ছিল আমার কাছে মোস্তফাপুর ফলের আড়ত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে, দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেশে বাইরের খবর, গাজা ইসরায়েলি বিমান হামলায় অন্তত 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে দখলকৃত পশ্চিম তীরে বিশাল এলাকার রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পুনর্গঠন ও সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তার অংশ হিসেবে $500 কোটি বেশি অর্থ দানের ঘোষণা দেবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় রোববার গাজার বেশ কয়েকটি স্থানে হামলা চালায় ইসরায়েলি সেনারা। চিকিৎসকদের তথ্য অনুযায়ী বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবুতে হামলা চালালে বেশ কয়েকজন হতাহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় আন্তর্জাতিক আইন মেনে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সংগঠনের মুখপাত্র হাজেম কাশেম এই হামলাকে বাস্তুচ্যুত মানুষের ওপর নতুন করে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণ ও মানবিক সহায়তার জন্য বোর্ড অফ পিসের সদস্য রাষ্ট্রগুলো $500 কোটি বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে। আগামী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের সদস্য দেশগুলো আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তা দেবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প গাজা পুনর্গঠন ও সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তার অংশ হিসেবে $500 কোটি বেশি অর্থদানের ঘোষণা দেবেন। এর মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে বড় অংশের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। প্রস্তাবটি উত্থাপন করেন কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্টোটরিচ, বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিন ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হামাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদাররা অধিকৃত ভূখণ্ডে জমি বাজেয়াপ্ত বা বসতি স্থাপন করতে পারে না। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ কার্যত পশ্চিম তীর সংযুক্তিকরণের শামিল। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের আরও একটি গ্রাম নিজেদের দখলে নেয়ার কথা জানিয়েছে রুশ সেনারা। মস্কোর হামলায় ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্র অক্ষত নেই বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পশ্চিমা মিত্রদের কাছে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান তিনি। এদিকে ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো দেশ ছাড়ার চেষ্টা করার সময় তাকে আটক করা হয়েছে। স্থানীয় সময় রোববার রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করে ইউক্রেন। রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করতেই এই হামলা চালানো হয় বলে দাবি কিয়েভের। তেল শোধনাগারটি কৃষ্ণসাগর তীরবর্তী তামান বন্দরের কাছে অবস্থিত, যেখান থেকে রাশিয়ার তেল, কয়লা ও শস্য রফতানি হয়। ওডেসায় রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হন। একই দিন ইউক্রেনের ঝাপোরিঝিয়া অঞ্চলের তোজভিদকোভে গ্রাম নিজেদের দখলে নেয়ার দাবি করে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী অঞ্চলে 88টির ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়। রাশিয়ার ব্রিয়ান্স্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলায় হতাহতের ঘটনা ঘটে বলেও জানায় মস্কো।
এদিকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন রুশ হামলায় ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্র অক্ষত নেই। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধের দাস আখ্যা দেন। পাশাপাশি পশ্চিমা মিত্রদের কাছে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বর্তমানে চলমান আঞ্চলিক ছাড়ের আলোচনার সঙ্গে 1938 সালের মিউনিখ চুক্তির তুলনা করেন জেলেনস্কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর 1 বছর আগে তৎকালীন ইউরোপীয় শক্তিগুলো হিটলারকে চেকোস্লোভাকিয়ার একটি অংশ ছেড়ে দিতে বাধ্য করেছিল। জেলেনস্কি সতর্ক করে বলেন, ইউক্রেনকে বিভক্ত করে এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা যাবে না। তিনি বলেন, কার্যকরী নিরাপত্তা নিশ্চিতকরণই কেবল ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে পারে। এমন পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী জার্মান গোলুশচেঙ্কো দেশ ছাড়ার চেষ্টা করার সময় আটক হয়েছেন। দুর্নীতি কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর গেল বছর তাকে পদ ছাড়তে হয়। দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরো ন্যাবু জানায়, সীমান্ত অতিক্রমের সময় তাকে আটক করা হয়। গেল নভেম্বরে তার বিরুদ্ধে প্রায় $100 মিলিয়ন অর্থ আত্মসাতের অভিযোগ সামনে আসে। পাশাপাশি বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। মার্কিন সেনাদের কাছ থেকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের আল শাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় সেনারা। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হস্তান্তর সম্পন্ন হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি ইতিবাচক পথে এগোচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সেনাদের কাছ থেকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আল শাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জর্ডান ইরাক সীমান্ত লাগোয়া একটি স্থাপনার নিয়ন্ত্রণ নেয়ার কয়েকদিন পর স্থানীয় সময় রোববার মার্কিন বাহিনীর কাছ থেকে ওই ঘাঁটি বুঝে নেয় সিরীয় সেনারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিরীয় আরব সেনাবাহিনীর সদস্যরা হাসাকা গ্রামাঞ্চলের আল শাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়। এই পদক্ষেপকে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি ইতিবাচক পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, সামরিক গতিপথ আশাব্যঞ্জক। তিনি আরও জানান, দ্রুজ, বেদুইন ও আলাউই সম্প্রদায়ের সঙ্গে একই রকম সমঝোতা প্রয়োজন। রোববার মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়, চলতি মাসে সিরিয়ার আইএসের 30টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। আইএসের ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওয়াশিংটন। 2024 সালের ডিসেম্বরে সরকার বিরোধী বিক্ষোভে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটে। ইসলামপন্থী বিদ্রোহীদের আন্দোলনের মুখে বাশারের পতনের পর দামেস্কের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে ওয়াশিংটন। কুর্দিদের সঙ্গে মার্কিন জোটের প্রয়োজনীয়তা এখন অনেকাংশে ফুরিয়ে এসেছে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আইএসের আঞ্চলিক পরাজয় ঘটলেও গোষ্ঠীটি এখনও ওই অঞ্চলের বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।